আজ একটা গল্প পাঠ করব। বনফুলের গল্প সমগ্র, তৃতীয় খণ্ড, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। রোদ মেঘের খেলা। ভাদ্র মাস, রোদ আর বৃষ্টির খেলা চলছে। সকালবেলা চমৎকার রোদ উঠেছিল। আশা হয়েছিল মনে তাহলে ও আসতে পারবে ঠিক। গড়িয়া থেকে আসা সহজ নয় তো। আমি শ্যামবাজারে 3 তলা একটা ফ্ল্যাট নিয়ে একাই থাকি। একটা ঠিকে চাকর ছাড়া আমার আর কেউ নেই। বাল্যকালে পিতৃমাতৃহীন হয়েছি। মামারা মানুষ করেছিলেন। মাতুল বংশ ধ্বংস হয়েছেন। 2 মামা মারা গেছেন ব্রিটিশ আমলে পুলিশের গুলিতে, আন্দামান জেলে। আমি তখন সবে কলেজ থেকে বেরিয়ে MA পাস করেছি। মিনা তখন স্কুলে পড়ে। মিনার সঙ্গে আমার তখন আলাপ হয়নি। ও যখন বিয়েতে ইংলিশ অনার্স নিলে তখনই আমি ওর প্রাইভেট টিউটার হয়ে নিযুক্ত হলাম। আমার মামারা টেরারিস্ট, তাই আমি ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েও চাকরি পাইনি। একটি টিকটিকি স্পাই সর্বদা আমার পিছু পিছু ঘুরত। শুনেছিলাম সেও মামাদের দলে ছিল, কিন্তু ধরা পড়ে রাজসাক্ষী হয়ে যায়। অনেক লোকের ফাঁসি এবং দ্বীপান্তর এর তদবিরেই হয়েছে। লোকটি আমার পিছনেও ঘোরে। নানা রকম বেশে দেখেছি ওকে। ছুঁচালো ফ্রেঞ্চ কাট দাড়ি, লম্বা গোপ দাড়ি, কখনো মাথায় বাবরি, গলায় কণ্ঠি, কখনো ক্লিন শেভড। কিন্তু একটি জিনিস ও লুকোতে পারত না, ওর নাকের ডগাটি বাঁকা ছিল। বোধহয় কারো ঘুষি খেয়ে বেঁকে গিয়েছিল। ওর নাম কি জানতাম না, নিজেই নাম দিয়েছিলাম BN, বক্রনাশা। এ লোকটার কথা এসে পড়ল কেন ও আমার মাতুল বংশের পরিচয় দিতে? হ্যাঁ, আমার 3 কুলে কেউ নেই। উঞ্চবৃত্তি করে জীবন ধারণ করি। অপরের নামে নোটবুক লিখে দিই, কাগজে প্রবন্ধ লিখে মাঝে মাঝে কিছু টাকা পাই। বাংলাদেশের বাইরে কাগজ প্রায় আমার লেখা ছাপা হয়। বাংলাদেশে আমি কলকে পাইনি, কারণ কোনো সম্পাদক মণ্ডলীর চামচে হতে পারিনি। বিলিতের কাগজেও মাঝে মাঝে লেখা ছাপা হয়েছে, ভালো টাকাও দিয়েছে তারা। এদেশে প্রাইভেট টিউশনি করি, নোটবুক লিখি, সপাকে রান্না করে খাই। মোটামুটি চলে যায় একরকম। মিনাকে ভালোবাসি, কিন্তু তাকে বিয়ে করবার কথা মনে হয়নি কখনো। আমার টানাটানি সংসারে ওকে আনলে কষ্ট দেওয়া হবে, এই কথাই মনে হয়েছে বারবার। মিনা গরিবের মেয়ে, মা বাবার অবস্থা তেমন ভালো নয়। মিনা রূপেরও জৌলুস নেই তেমন, বিদ্যার জৌলুস কিন্তু আছে। MA PhD। ও যদি ফ্ল্যাট গোছের মেয়ে হতো তাহলে ও পাত্র বিভাগেই জুটে যেত, কিন্তু মুখ চোরা লাজুক মেয়ে। অকারণে পুরুষদের কাছে গিয়ে যৌবন হিল্লোলিত করে না, তাই বিয়ে হয়নি। বয়স 40-এর কাছাকাছি, কলেজে চাকরি করে। ওর এক ভাই থাকে কাশিতে। ওর মা বাবা কাশিতে গিয়েই থাকতে চান, কিন্তু মিনাকে কে দেখবে? ও একা কিভাবে বাড়িতে থাকবে? এইসব সমস্যা তাদের কাশি যাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে। মিনা বলছে আমি হস্টেলে থাকবো, তোমরা দাদার কাছে চলে যাও। কিন্তু তার বাবা মা তাতেও রাজি নন। তাদের ইচ্ছা মেয়েকে একটি সৎ পাত্রে দান করে তবে কাশি যাবেন। কিন্তু মনোমতো পাত্র জুটছে না, কারণ এদেশে সৎ পাত্র নেই। সবাই চায় রূপ, রুপিয়া, গাড়ি, বাড়ি। পাত্রটির খবর নিলেই দেখা যায় সে হয় মাতাল, না হয় চরিত্রহীন। লেখাপড়ায় মিনার সমকক্ষ নয়, অধিকাংশই চালিয়াত গোছের। ইস, এ কি হলো? চারিদিক মেঘে ঢেকে এলো যে আবার। মেঘ ডাকতে লাগলো, তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি, বেশ জোর বৃষ্টি। ঘড়িতে দেখলাম 11:30 বেজেছে। মিনা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কি? প্রতি রবিবার সে আমার এখানে খায়। আমি তার প্রিয় কোনো তরকারি রেঁধে রাখি, সেও আমার জন্যে আমার প্রিয় কোনো তরকারি রেঁধে আনে। তারপর ও এলে ভাত চড়িয়ে দিই, দুজনে খাই একসঙ্গে। এরকম অনেক দিন থেকেই চলছে। এ রবিবার সে আসবেই, কারণ একটা দরকারি কথার আলোচনা করতে হবে আজ। কিছুদিন আগে রাত দেখি আমার কাপড়ে আগুন ধরে যায়। কিছুদিন হাসপাতালে থাকতে হয়, বেশি কিছু হয়নি। তবু দিন সাথে হাসপাতালে থাকতে হয়েছিল। মিনা রোজ আমাকে দেখতে যেত হাসপাতালে। একদিন বলে বসলো, আর আমি আপনাকে একা থাকতে দেব না। দুকা হব কি করে? আমি থাকবো আপনার কাছে। সে কি? এ আমি ঠিক করে ফেলেছি। বাবা মা কাশি চলে যান। তার কণ্ঠস্বরে সেদিন যে দৃঢ়তা লক্ষ্য করলাম, তাতে অবাক হয়ে গেলাম আমি। আমার মত না নিয়ে তুমি ঠিক করে ফেললে? আপনি যদি আপত্তি করেন তাহলে অবশ্য হবে না। মাথা হেঁট করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল সে। একটু পরে লক্ষ্য করলাম সে কাঁদছে। মিনাকে কখনো কাঁদতে দেখিনি। বললাম, আচ্ছা, কাল তো বাড়ি ফিরছি, তখন ভেবে বলবো। আসছে রবিবার তুমি এসো, সেই দিনই আমার উত্তর তোমায় জানাবো। আজ সেই রবিবার। মিনা নিশ্চয়ই আসবে, কিন্তু এত বৃষ্টিতে একেবারে ভিজে যাবে যে। একটু পরেই কিন্তু বৃষ্টিটা থেমে গেল, আর একটু পরে রোদও উঠল একটু। তারপরেই সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। আপাদমস্তক ভিজে মিনা এসে ঘরে ঢুকলো। তার হাতে একটা বাটি খবরের কাগজ দিয়ে মোড়া। আপনি এখনো খাননি? তুমি না এলে কি করে খাবো?
ইস, একেবারে ভিজে গেছো, পাশের ঘরে গিয়ে কাপড়টা ছাড়ো, আমার শুকনো ধুতি আছে। ইনি কে? একটি নুব্জ দেহ বৃদ্ধ কাশতে কাশতে তার সঙ্গে এসেছিল। ইনি আপনার বাড়ির নম্বর খুঁজছিলেন। আমাকে জিজ্ঞেস করাতে আমি বললাম আমি সেইখানেই যাচ্ছি, চলুন। তখন উনি আমাকেও মোটরে তুলে নিলেন। মিনা পাশের ঘরে কাপড় ছাড়বার জন্য চলে গেল। ভদ্রলোক ভিতরে এসে বসতেই লক্ষ্য করলাম তাঁর নাকটা মাঁকা। বিএনকে মনে পড়ল। জরার প্রভাবে গালে চাল তুবড়ে গেছে, গলার চামড়া ঝুলছে। আপনি কে? আমি একজন মহাপাপিষ্ঠ। ঠিক বুঝতে পারছি না, আপনার পরিচয় দিন। ওই আমার সত্য পরিচয়। আমার কাছে কি প্রয়োজন? আপনার কাছে মার্জনা ভিক্ষা করতে এসেছি। কেন? আমি এককালে অনুশীলন সমিতির সদস্য ছিলাম। শ্রী অরবিন্দের সামনে বুকের রক্ত দিয়ে মা কালীর সামনে প্রতিজ্ঞা করেছিলাম যে স্বদেশ উদ্ধারের জন্য প্রাণপণ করলাম। আপনার দুই মামাও আমাদের সঙ্গে ছিল। তারা দুজন পুলিশ ইন্সপেক্টরকে হত্যা করেছে। আদালতে কিন্তু সেটা প্রমাণ হয়নি। আমিও ছিলাম তাদের সঙ্গে। আমি প্রলোভনে পড়ে এবং মারের চোটে রাজসাক্ষী হয়ে গেলাম। আমার জন্যই তারা আন্দামানে চালান হয়ে গেল। বীর ছিল তারা। সেখানেও তারা ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে বিদ্রোহ করে। তাদের সেখানে গুলি করে মারা হয়। আমি কিন্তু টিগাট সাহেবের খুব প্রিয় পাত্র হয়ে গেলাম। অনেক স্বদেশী ছেলেকে ধরিয়ে দিয়েছি, অনেক বাড়িতে হাহাকার তুলেছি, অনেক টাকা কামিয়েছি। সিরাডিস্টরা আমাকে শাস্তি দিতে পারেনি। একজনের ঘুষিতে আমার নাকটা মেকে গেছে খালি। কে সে জানেন? আপনার বড় মামা। তবে ভগবান কিন্তু আমায় রেহাই দেননি। আমার 4টি উপযুক্ত ছেলে একে একে মারা গেছে। আমার স্ত্রী গলায় দড়ি দিয়েছে। এই পর্যন্ত বলে ভদ্রলোক খুব কাশতে লাগলেন। এত কাশছেন কেন? লাংসে ক্যান্সার হয়েছে। আমি অনেক কষ্টে আপনার ঠিকানাটা জোগাড় করেছি। শুনতে পেলাম পাশের ঘরে মিনা স্টোভ জেলে ভাতের জল চড়াচ্ছে। আমি আপনার কি করতে পারি বলুন? এই মহাপাপিষ্ঠকে ক্ষমা করুন। আপনার পা দুটো আমার মাথায় চাপিয়ে দিন। আর বুকে বুকে বড় ব্যথা। ভদ্রলোক হঠাৎ আমার পা দুটো জড়িয়ে ধরলেন। বিব্রত হয়ে বললাম খুব, ছি ছি, ও কি করছেন? বসুন, উঠে বসুন। ভদ্রলোক আমার পায়ে মাথা ঠুকতে লাগলেন। অনেক কষ্টে, অনেক সান্ত্বনা দিয়ে ভদ্রলোককে তার গাড়িতে তুলে দিয়ে এলাম। আপনার নামটি তো বললেন না? আমার নাম হওয়া উচিত ছিল কুলাঙ্গার, কিন্তু আমার বাবা মা নাম রেখেছিলেন কুলপ্রদীপ। গভর্নমেন্টের খাতায় কিন্তু আমার অনেক নাম। সত্যিই ক্ষমা করেছেন তো? বলুন বলুন। ভদ্রলোক আমার 2 হাত ধরে কাঁদতে লাগলেন। বললাম, করেছি। মানুষ অবস্থার বিপাকে পড়ে অনেক সময় অনেক কুকাজ করে। না না, আমি ইচ্ছে করে পয়সার লোভে করেছি। আমি মহাপাপিষ্ঠ। ঠাস ঠাস করে নিজের গালে চড় মারলেন। অতি কষ্টে তাকে মোটরে তুললাম। দেখলাম একজন বলিষ্ঠ পাঞ্জাবি ড্রাইভার তার গাড়ি চালাচ্ছে। উপরে উঠে এলাম। আমার জন্য কি তরকারি এনেছো আজ? শুক্তো। আপনি তো শুক্তোই ভালোবাসেন। আমিও তোমার জন্য প্রিয় তরকারি রেঁধে রেখেছি। কি? পোস্ত। মিনার সঙ্গে বিয়ের 1 মাস পরে এটর্নির বাড়ি থেকে একটা চিঠি পেলাম। তিনি লিখেছেন, শ্রীযুক্ত কুলপ্রদীপ রায় 15 দিন আগে মারা গেছেন। তিনি আমাকে তাঁর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করে গেছেন। বালিগঞ্জের একখানা বাড়ি, ব্যাংকের 10,000 টাকা আর লাইফ ইন্স্যুরেন্সের 50,000 টাকা আমাকে উইল করে দিয়ে গেছেন তিনি।